ইউনূস সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের কোনো গুরুত্বই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে নেই। এটিকে আমরা থোড়াই কেয়ার করি। থোড়াই কেয়ার করেন, তাহলে আপনারা পলাতক কেন? হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন? যে সাদ্দাম কি রিয়েল লিগার নাকি শিবির? যে সাদ্দাম হোসেন, এখন আপনি কোথায় আছেন? আপনারা কি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেন? এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান? কোথা থেকে আসে? সার্জিস আলমের সঙ্গে আপনার ছবি আছে, আপনি তাকে হয়তো কোনো একটা ক্রেস্ট দিচ্ছেন। ক্ষমতার বাইরে থাকে তখন মনে হয় গণমাধ্যম স্বাধীন থাকা দরকার। আপনাদের দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, তিনি বলছেন ফু দিলে ওরা উড়ে যাবে। কারা ফু দিলে উড়ে গেল? এবার আমি আরেকটি ছবি দেখে আসি যে এই আন্দোলন চলাকালীন আপনারা কিভাবে করে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনের চেষ্টা করেছেন, তাদেরকে আহত করেছেন, তাদেরকে পিটিয়েছেন, এমনকি হাসপাতালে গিয়েও পিটিয়েছেন। আমি ছবিগুলো দেখে আসতে চাই। সাদ্দাম হোসেন, আপনি দেখলেন এই যখন অবস্থা, আপনি দলের ছাত্রলীগের সভাপতি হিসেবে এই যে হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এই যে সহিংসতার ঘটনা আজকে আপনি সবার সামনে তুলে ধরলেন, এই ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারেও কিন্তু শুধু আমাদের কাছে নয়, বাংলাদেশের গণমাধ্যম গুলো 15 তারিখেই তুলে ধরেছে 15 তারিখের ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে। কোটা সমস্যার সমাধান হয়ে গেছে, অথচ তারপরেও সেটিকে প্রলম্বিত করা হলো, রাজাকার ইস্যু নিয়ে আসা হলো, এবং সেটি আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে কিভাবে বিভ্রান্তি করা হলো সেটি দেখুন। পুরো আন্দোলনটি গুজবের উপর ভর করে দেশরত্ন শেখ হাসিনা কি বলেছেন এবং সেটিকে কিভাবে বিকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে সেটি করা হলো। যে আমরা সেই কথাগুলি অনেকবার বলেছি, কিন্তু আপনি দেখুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে এই ছাত্রদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। তাহলে আপনারা কি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেন? ছাত্রলীগ কর্মী সেখানে হামলার শিকার হয়েছে, সেটি সরাসরি ভিডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এবং তার প্রেক্ষিতে ছাত্রলীগের কর্মী যখন হামলার শিকার হলো তার পরিপ্রেক্ষিতে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেটি আমি স্বীকার করি, এবং সেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই সহিংসতার সূচনা, এই সহিংসতার প্লট তৈরি করা, এই সহিংসতাকে পরিণতি দেওয়া, এটির দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা আজকে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা আজকে সরকার গঠন করেছে। মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদেরকে আজকে এই পরিস্থিতিতে পড়ার দায়িত্ব আপনি কতখানি নিবেন? ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করার মতো মানসিকতা আমাদের রয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে দৃঢ়তা তারা দেখিয়েছে, যে কোটা সংস্কারের ব্যাপারে তাদের যে বলিষ্ঠতা তারা দেখিয়েছে, শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন কর্মসূচি পরিণত করার ব্যাপারে তাদের যে স্পিরিট ছিল সেটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যিকার অর্থেই আমরা মনে করি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে জানে। এই শোটি বাতিল করা হয়েছে, অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে, মানে কেন বাতিল করা হলো? আপনার সঙ্গে সময়টা নির্ধারণ করাই হলো, বা কিভাবে যোগাযোগ কে করিয়ে দিল, বিষয়টি কি যদি এটা, এবং আপনাকে কি জানানো হয়েছে? এই অবৈধ সরকার, এই বেসরকারি সরকার, এই সরকারের যারা তথ্যের অধিকার রক্ষা করার যাদের দায়িত্ব, তথ্য হরণ করার দায়িত্ব যারা নিয়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে। আমি যেটি অন্যান্যভাবে জানতে পেরেছি, যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত তারা কিভাবে বাংলাদেশে থাকে না থাকে কিভাবে তারা দেখে নেবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এই ধরনের ভীতিকর একটি পরিবেশ তৈরি হয়েছে। আজকে আপনাদের অনেকেরই নাকি বিরাট বাড়ি গাড়ি, অর্থ সম্পদ প্রাচুর্যের কোথাও কোনো কমতি নেই। এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান? কোথা থেকে আসে? হয়তো আমাদের ভুল ত্রুটি রয়েছে, বিদ্যুৎ। আমি খালেদ মহিউদ্দিনের একটা শোয়ে দেখছিলাম, আপনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাকি বিরাট বড় গাড়ি বাড়ি, আপনি একজন ছাত্র, আপনার কিভাবে বাড়ির মালিক হলেন, এরকম একটি প্রশ্ন আপনাকে করেছিল। গাড়ি কোথায় আছে? গাড়ি যেটি আছে সেটির ব্যাখ্যা আমি খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিল, খালেদ মহিউদ্দিন এখন জানতে চায় না। তারপর আমি তখন তাকে সেদিন বলেছিলাম এবং সেটির ব্যাখ্যা কি, সেটির বিষয় কি, মানে সেগুলি এখন কোথায় রেখে এসেছেন? পুলিশও তো দেখলাম না উদ্ধার করেছে। না, আমার গ্রামের বাড়ি তো পুড়িয়ে দেওয়া হয়েছে, আর গাড়ি যেটি ছিল আমার বাড়ি থেকে সেটিও আমি যে বাসায় ভাড়া থাকতাম সেখান থেকে সেটিও নিয়ে যাওয়া হয়েছে। হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন?
আমরা কি বলেছি তারা ছাত্রলীগের? আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলীগের কোন পর্যায়ে ছিল। আমি যেটি মনে আমি করি তো আপনি ছাত্রলীগ নিয়ে, বলেছেন, কিন্তু সবাই তো বলে, না তারাও তো দাবি করে। আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি, বা এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক পদ পদবি বা যে কোনো একটা কিছু থাকতে হবে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। আমি ছাত্রলীগে হেলমেট বাহিনী ঢুকেছিল, সেটি কি কোনো নেগোসিয়েশন ছিল কিনা? তাহলে যারা হেলমেট হেলমেট পরেছিল সেগুলো তো আপনাদেরই অংশ ছিল নাকি? হেলমেট পরা কি আইন সিদ্ধ নয়? বেআইনি কোনো হেলমেট পরে, হেলমেট পরা অবশ্যই, আপনি ড্রাইভ করতে হলে হেলমেট আপনি পরতে ড্রাইভ হবে, করছেন, কিন্তু আপনি যখন হেলমেট আপনি পরবেন না। হেলমেট পরে কাউকে মারপিট করবেন তখন ওটার পেছনে অন্য কিছু থাকে, লুকানোর চেষ্টা থাকে, রাইট? মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরেও সে অপরাধী। যদি কেউ পরে থাকে, আপনি কি দেখেননি কেউ পরেছে কি পরেনি? আমি আপনাকে বলছি, মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরলেও সে অপরাধী, হেলমেট ছাড়া পরলেও সে অপরাধী। এটি আমাদের দলের দৃষ্টিভঙ্গি। কিন্তু বলা হচ্ছে এই হেলমেট বাহিনী, কারণ বিপুল সংখ্যক আমরা দেখেছি যে যারা হেলমেট পরে ছাত্রদেরকে পিটিয়েছে, বিভিন্ন জায়গায় মানে মারপিট নাশকতার সঙ্গে যুক্ত থেকেছে, তাদের অনেকেরই হেলমেট পরা ছিল। আপনি আমি তাদেরকে ডিফেন্ড আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, যাদের সেই দুর্বলতা রয়েছে, তারাই তো বিচারের মুখোমুখি হতে ভয় পায়। আজকে যে সরকার ইন্ডেমনিটি দিয়ে দিল, যে তারা এদের বিচার করা যাবে না, এদের বিচার করা যাবে না, এই সময় থেকে এই সময় প্রশ্ন তোলা যাবে না, তো তার মানে কারা অপরাধী? তো সরকারি প্রজ্ঞাপন এটি প্রমাণিত হচ্ছে। সরকারি বরং এক ধরনের সরকারি সবচেয়ে বড় সাক্ষী যে হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে। আমরা জানি যে আমাদের হয়তো সীমা ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো সংশোধন করেই আগামী দিনে বাংলাদেশ ছাত্রত্ব কর্মপ্রক্রিয়া নির্ধারণ করবে। যে সাদ্দাম কি রিয়েল লিগার নাকি শিবির? এটি হাস্যকর প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার উচিত আমার নেই। কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে তা মানে সমন্বয়ক কিংবা এই আন্দোলনকারীদের মধ্যে হঠাৎ করে বের হয়ে বলছে আমি তো শিবিরের অমুক ছিলাম। তো এগুলি দেখে আপনাদের কেমন লাগছে? এটি তো যারা এই সবাই যে বলার চেষ্টা করছিল একাংশ থেকে, যে আন্দোলন আমরা যদি আপনাকেও যদি আমরা মনে করি যে চেষ্টা করলাম, যে আন্দোলনের মোটিভটি কি ছিল, কোটা সংস্কারের সমস্যার সমাধান তাদের মূল লক্ষ্য ছিল না, তাদের ভিন্ন তাদের লক্ষ্য ছিল। যদি তাদের ন্যায়ের প্রতি দৃষ্টিভঙ্গি সঠিক থাকতো, ন্যায়ের প্রতি তারা যদি আস্থাভাজন হতো, তাহলে তো এই মুখোশগুলো পড়ার তাদের প্রয়োজন ছিল না। এই জি, দেখুন, আপনি এখন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা সেই অর্থে ছিল না। তো মানে যখন ক্ষমতার বাইরে থাকে তখন মনে হয় গণমাধ্যম স্বাধীন থাকা দরকার। দেখুন, বাংলাদেশে তত অধিকার আইন আওয়ামী লীগ সরকারের তৈরি করে দেয়া, আমাদের এই বেসরকারি টিভি চ্যানেলের সম্পৃক্ততা, এই আন্দোলন চলাকালীন সময় তো আপনি গণমাধ্যমের ভূমিকা দেখবেন। একটি সরকার পতনের আন্দোলন হচ্ছে, তখন সরকারের দৃষ্টিভঙ্গি কি ছিল সেটি দিয়েই তো প্রমাণ পাওয়া যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতার প্রতি কতটা দায়িত্বশীল। তখন শিক্ষার্থীদের উপর যেভাবে করে হামলা, অত্যাচার, নির্যাতন হচ্ছিল, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বেশিরভাগই একটি দুটি বাদে কেউ দেখাতে পারেনি। এটি কোনো নথিপত্র, এটি কোনো প্রমাণ আমাদের কাছে আছে যে এই মানুষটি কথা বলতে পারেনি, এই দৃষ্টিভঙ্গি কথা বলার সুযোগ পায়নি? ট্রাম্পের জয়ে কত আনন্দিত আপনারা? খুশি হওয়ার কারণ যদি বলেন, খুশি হওয়ার কারণ একটি আছে, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার রয়েছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তারা আজকে ক্ষমতায় আছে একটি রাষ্ট্রে, সেটি আমাদের একটি খুশির জায়গা। তো বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো অবশ্যই আমরা খুশি হওয়ার কারণ আছে। যারা ক্ষমতায় বসেছে, যারা এই উপদেষ্টা সেই উপদেষ্টা রুটি ভাগ বাটোয়ারা করার মতো করে যারা উপদেষ্টা পদগুলো ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, নিজেরাই নিজেদেরকে উপদেষ্টা যারা ঘোষণা করেছে, তারা কার কাছ থেকে ম্যান্ডেট নিয়েছে, কোন ম্যান্ডেটটি দিয়েছে, জনগণের কোন কথাটি তারা বলেছে, জনগণের কাছ থেকে কিভাবে তারা রায় পেয়েছে, তো অবশ্যই বাংলাদেশ নিয়ে তো অবশ্যই আমাদের ব্যথিত হওয়ার কারণ রয়েছে। জি, দেখুন, আমার মানে আমি প্রশ্নটি করতেই চাই। আপনি একটু আগে বলছিলেন যে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, এইটি ছাত্রলীগ, আওয়ামী লীগের সবাই এই স্লোগান দিত, তাকে জননেত্রী বলতো। কিন্তু 5ই আগস্টের আগের থেকেই তাকে, আপনারা কি আওয়ামী লীগের কোনো দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি দেখেন? পৃথিবীতে এমন কোন রাজনৈতিক দল আছে যারা সরকার পরিচালনায় শতভাগ সফল হয়?
ভুলগুলি জানতে চাই, অন্তত 3টি ভুল বলুন। একটি রাজনৈতিক দলই একটি সরকার পরিচালনা করার ক্ষেত্রে আমি বুঝতে পারছি সরকার পরিচালনায় ভুল ত্রুটি অনেক কিছু থাকে, শেখ হাসিনার সফলতা অনেক যেমন আছে, এটা কেউ অস্বীকার করবে না। ভুলগুলি আপনাদের মুখে অন্তত একটি ভুল বলুন যে এটি আমাদের ভুল, 3টি লাগবে না, একটি বলুন। আমি আমি সেই এইভাবে গাণিতিক ভাবে বলা কিংবা তাৎক্ষণিক ভাবে সরকারের সমালোচনা করা সেটি দায়িত্বশীলতার পরিচয় বলে মনে করি না। জি সাদ্দাম হোসেন, এখন আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন? দেখুন, এটি আমাদের যেহেতু বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে আজকে যেখানে আমাদের জীবনের গ্যারান্টি নেই, যেখানে কে কখন কাকে কিভাবে হত্যা করে, সাদা পোশাকে নাকি তারা লেলিয়ে দিয়ে হত্যা করে, সে ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমাদের জীবন নেয়ার জন্য অনেকেই আমরা জানি যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীকে আঘাত করার জন্য গোটা রাষ্ট্র যন্ত্রকে তারা ব্যবহার করছে এবং নিজেরাও তারা নেমে গেছে এবং সেটিকে তারা বৈধতা দিচ্ছে। সে জায়গায় অবশ্যই আমাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি, যে পরিস্থিতিতে আপনারা নিষিদ্ধ হলেন, এইটা আপনাদের কাছে কতখানি প্রত্যাশিত ছিল? আপনারা কি এর জন্য প্রস্তুত ছিলেন? জনগণের ম্যান্ডেট না পাওয়া যে সরকার, সেই সরকার আসার পরে তারা যে ধরনের অযৌক্তিক কর্মকাণ্ড করে, সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ করবে, এটা করবে, সেটা করবে, লোক দেখানো কাজ করবে, হাস্যকর কাজ করবে, বেআইনি কাজ করবে, এটা আমরা জানি। এবং যে কারণে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কি করেনি এটিকে আমরা থোড়াই কেয়ার করি। সত্যি কথা যদি বলি, ছাত্রলীগের কর্মী হিসেবে ইউনূস সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের কোনো গুরুত্বই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে নেই। আপনারা থোড়াই কেয়ার করেন, তাহলে আপনারা পলাতক কেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে গোটা দেশব্যাপী আমাদের উপর যে জুলুম, যে নির্যাতন, যে নিষ্পেষণ পরিচালিত হচ্ছে, সেই লক্ষ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব কর্মকৌশল থাকে, প্রায়োরিটি থাকে, কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে না করবে, এই জবরদখলকারী সরকারকে ফেস করবে কিভাবে আমরা এখান থেকে জনগণের মুক্তি নিশ্চিত করতে পারবো, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো, ছেলে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারবো, চাকরির অধিকার নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পলাতক তো প্রশ্নই আসে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা গোটা দেশব্যাপী জাগরুক রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সেটা ফেস করবে, লড়াই করবে এবং বিজয় ছিনিয়ে আনবে। যখন নেতৃত্বে, আপনি যখন এই দলটির সভাপতি, তখন আজকে এমন একটি পরিস্থিতিতে এই দল ছাত্রলীগ পড়েছে যে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা মার খাচ্ছে, অনেকের প্রাণ এরই মধ্যে চলে গেছে। এই পরিস্থিতির দায় আপনি কতখানি গ্রহণ করবেন? এটির দায় তো আপনি কোনো মানুষকেই, বা বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রকাশের স্বাধীনতা, এটি তো সিম্পল বিষয়। এটির জন্য তো কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই। আমার অধিকার রয়েছে, সেই অধিকারের গ্যারান্টি আপনার দিতে হবে এবং সেটি দিবে সেই সরকার, যে সরকার সেখানে যেভাবেই থাকুক না কেন। সেই সাদ্দাম হোসেন, কত ধানে কত চাল গোনা কি হয়েছে? অবশ্যই গুনবে। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটি তো অবশ্যই দেখবে। এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে।